ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আমার আজকের ভিডিওটি আমার ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিও। তো চলুন, আমি তো বেরিয়ে পড়েছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো এখন ঘড়িতে সকাল 9:30 মতো বাজে। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো এই যে বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। তো একটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড নয়, আমি এখানটা থেকেই বাস ধরি বরাবর মেদিনীপুর যাওয়ার জন্য। তো এখানটায় দাঁড়িয়ে আছি, বাস আসবে। সকালবেলায় বেশ ভালো লাগছে দেখতে বাইরেটা, তাই না? তো কথা বলতে বলতে আমার বাসও চলে এসেছিলো, আর আমি খুব ভালোভাবে বাসে উঠেও গিয়েছিলাম। তো বাসে ওঠার সময় ভিডিওটা আমি করতে পারিনি, তো পরে বাসে উঠে ভিডিওটা করেছি। তো আমার ওই দিনের ডেস্টিনেশন ছিল মেদিনীপুর চার্চ ও চার্চের মেলা, যেখানে আমি আমার 25 ডিসেম্বরের পুরো ক্রিসমাসের দিনটা সেলিব্রেট করেছি। তো আমি যে বাসটিতে উঠেছি, এই বাসটিতে আমি বরাবর স্কুল যেয়ে থাকি। তো এই বাসটায় অন্যান্য দিন যে পরিমাণ ভিড় থাকে, আজকে কিন্তু সেই পরিমাণ ভিড় আমি দেখতে পাচ্ছি না। হয়তো ছুটির দিন বলে ভিড় নেই, হতেও পারে। তো সেরকমভাবে বাসে ভিড় ছিল না। আর চারপাশটা দেখুন জানলা দিয়ে, এখন 10টা তো বেজেই গেছে, প্রায় 10:30 বাজতে যায়, এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি আর ঠিকভাবে রোদও বেরোয়নি। আর সেই কারণের জন্য হয়তো বাসটা খুব স্লো যাচ্ছে, কারণ এই বাসটা সাধারণত এত স্লো যায় না, যতটা স্লো যাচ্ছে যথেষ্ট ফাস্ট যায়। তো আজকে দেখছি জানি না কেন স্লো যাচ্ছে, হয়তো কুয়াশারই জন্য। যাই হোক, এখন ঠিক টাইমে পৌঁছে গেলেই হয়। এই রাস্তাটা আমার খুব পরিচিত ও খুব প্রিয় একটি রাস্তা। হ্যাঁ, মেদিনীপুর যাওয়ার রাস্তাটা সত্যিই আমার খুব প্রিয় রাস্তা, কারণ এই রাস্তার সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কলেজ, ইউনিভার্সিটি, টিউশন সব কিছু এই রাস্তার উপর দিয়ে গিয়েই কিন্তু হতো। যাই হোক, তো পুরনো স্মৃতি একটু মনে করলাম বাসে যেতে যেতে। তো কথা বলতে বলতে আমরা প্রায় মোহনপুর পৌঁছে গেছি। মোহনপুর ঢুকেই গেছি। এই গাছগুলো তো যারা আপনারা মেদিনীপুর এসে থাকেন তারা তো নিশ্চয়ই জানবেন, মোহনপুরের রাস্তায় ঢোকার আগেই এই গাছগুলো কিন্তু পড়ে। তো দেখতে দেখতে মোহনপুর ঢুকে গেছি। আর জানি না কেন মেদিনীপুর যাওয়ার নাম করলেই আমার মনে একটা বেশ আনন্দ আসে। নিজের জন্মস্থান বলে হবে হয়তো, বলতে পারবো না কেন, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কলকাতা যেতে অতটাও পছন্দ করি না যতটা মেদিনীপুর যেতে পছন্দ করি। তো বাস বেশ ভালোই যাচ্ছে, এখন প্রথমটা একটু স্লো যাচ্ছিলো, পরে ভালোই যাচ্ছে। তো আমার বাস আজকে চৌরঙ্গি হয়ে যাবে। এই যে চৌরঙ্গি ঢুকে গেছি, ওই যে ওই পাশে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, ওটা খড়গপুর যাচ্ছে। আর এই পাশের রাস্তাটা গোল হয়ে ঘুরে মেদিনীপুর ঢুকে যাচ্ছে। তো এখন বেশিরভাগ সময়ই দেখি যে বাস এই ধর্মা হয়ে ঘুরে যায়, মানে চৌরঙ্গি দিয়ে ঘুরে ধর্মা হয়ে বেরিয়ে যায়। মোহনপুরের মেন যে রাস্তাটা ওটা দিয়ে যায় না। কোনো রকম কিছু অসুবিধে নিশ্চয়ই আছে। তো যাই হোক, এই রাস্তাটাও খারাপ নয়, এটাও খুব ভালো রাস্তা। তো চলুন, বাস যাচ্ছে, আমরাও থাকি সঙ্গে। তো দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি মোহনপুর ব্রিজ। এই হলো আমাদের মেদিনীপুর ঢোকার আগে মোহনপুর ব্রিজ। আর এই আপনাদের সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কাঁসাই বা কংসাবতী নদী। সাধারণত এই নদীতে এতটা জল থাকে না, রিসেন্টলি বন্যা হয়ে যাওয়ার জন্য নদীতে বেশ ভালোই জল আছে, নাহলে এতটা জল আমি কখনো সেভাবে দেখি না, বিশেষ করে শীতকালে তো থাকেই না। যাই হোক, দেখে বেশ ভালো লাগছে, নদীতে জল আছে। নদী সাধারণত জলে ভরা থাকলেই দেখতে ভালো লাগে, তাই না? আর ওই যে এই পাশে দেখুন, এই যে পুরনো ব্রিজটা, ভাঙা ব্রিজটা দেখা যাচ্ছে, এটা সেই ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ, যেটা এখন ভাঙা। আর যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আর কিছুক্ষণ পরেই বাস থেকে নেমে যাব, নেমে টোটো ধরবো, ধরে চলে যাব চার্চের উদ্দেশ্যে। তো এই যে আমি পৌঁছে গেছি মেদিনীপুরের সবথেকে পুরনো চার্চ, সেন্ট জনস চার্চ। এই মেদিনীপুরে টোটাল 3টে চার্চ আছে, তার মধ্যে এই চার্চটি হলো সবথেকে পুরনো। এটি ব্রিটিশ আমলের সময়কার তৈরি চার্চ। যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখন ব্রিটিশরা এই চার্চটি তৈরি করেছিলেন। তো আসুন চার্চের ভেতরে নিয়ে যাই আপনাদের। এই দেখুন, এখানে গেটের উপরে লেখা আছে 1770 সালে এই চার্চটি তৈরি হয়েছিল।
আমি যখন চার্চে পৌঁছোই তখন ওই 11:30 মতো বাজে। তখন অলরেডি প্রেয়ার শুরু হয়ে গিয়েছে। তো আমি যেতে একটু দেরি করেছি, তাই আমি আস্তে আস্তে এবার যাব, গিয়ে প্রেয়ার শুনবো। আর আপনাদের কাছেও অনুরোধ রইল, এই প্রেয়ারটা আপনারা শুনুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রেয়ার ও তার সঙ্গে একটি গানও আছে। যে নামে আছে বলিদান, যে নামে আছে পাপ থেকে উদ্ধার। প্রভু, আজকের এই সুন্দর মুহূর্তে আমরা সেই নামেই তোমার কাছে বিনতি করি। প্রভু, তুমি আমাদের সূচি করো, শুদ্ধ করো, পবিত্র করো। তুমি আমাদের সঙ্গে বাস করতে চেয়েছিলে, তুমি আমাদের ভালোবেসেছিলে প্রভু, তাই তো তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছিলে, যেন আমাদের মতো পাপী মানুষ, হারিয়ে যাওয়া মানুষ যেন জীবন পেতে পারে। আমাদের জীবনকে তুমি সূচি করো, শুদ্ধ করো, পবিত্র করো প্রভু, যেন আমাদের বেঁচে থাকা তোমার জন্য হয়, আমাদের সময় যেন তোমার জন্য হয়, আমাদের জীবনের সকল মুহূর্ত যেন তোমার জন্য হয়। যারা তোমাকে পেয়েছে, যারা তোমার মধ্যে সে রস সাধন করেছে প্রভু, তারা আর ফেরত চায়নি তাদের পুরনো জীবনে। আমরাও তোমার সেই জীবনকে পেতে চাই আজকের এই দিনে। আরেকটি প্রভু, আমাদের সঙ্গে থাকুন, পাপ অপরাধ তুমি তোমার নিজ গুণে ক্ষমা করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রেয়ারটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার তো মন ভরে গেছে। তো প্রেয়ার শেষে এবারে আমি একটু এখানে ভিডিও করছিলাম। এখানে দেখুন ভগবান যিশুর জন্মের যে ঘটনা, সেই ঘটনাকেই এখানে তুলে ধরা হয়েছে সবার সামনে। এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তার আগে ক্রিসমাস ট্রিটা একটু দেখে নিন। এই দেখুন ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে না? কি সুন্দর সাজিয়েছে। স্টার বল, টুনি বাল্ব, কালার পেপার সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ট্রিটাকে। সত্যি কথা বলতে এই চার্চ হলো খুব শান্তির জায়গা। আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ বাহ্যিক সমস্ত চিন্তাভাবনা থেকে আমি বিরত ছিলাম। আমার এক ফোঁটার জন্য অন্য আর কিচ্ছু কথা মনে পড়েনি। খুব ভালো ছিলাম ওই সময়টুকু। তো যাই হোক, এবারে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। তো আমি তো বাই রিলিজিয়ান খ্রিস্টান নই, আমি হিন্দু। তো আমি ছোটোবেলা থেকে যেভাবে ভগবানকে ডাকা শিখেছি বাবা মায়ের কাছ থেকে, ঠিক সেভাবেই আমি ডাকলাম। আমি মন্দির বা মসজিদে গেলে যেভাবে ভগবানের কাছে হাত জোড়ো করে প্রণাম করি, সেভাবেই প্রণাম করলাম। আশা করি ভগবানের কাছে অবধি আমার প্রার্থনা নিশ্চয়ই পৌঁছেছে। তো প্রণাম করা হয়ে গেছে, কয়েকটা ছবিও তুললাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। সেদিন রাত্রে এদের হয়তো এখানে কিছু প্রোগ্রাম হবে, সেই নিয়ে এদের কিছু আলোচনা করার ছিল। তো আমার প্রণাম করা, প্রেয়ার করা সব কিছুটাই হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে গিয়ে এই দেখুন এখানে কতগুলো কবর দেওয়া হয়ে আছে। তো এখানে এই যে সাদা সাদা যে কবরগুলো প্রথমের দিকে দেখতে পাচ্ছেন, এগুলো যারা পরে খ্রিস্টান ধর্ম নিয়েছে ওনাদের কবর। আর পাশে কিছু পুরনো কবর দেখা যাচ্ছে। দাঁড়ান একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এইগুলো হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগে বিদেশ থেকে যেসব ব্রিটিশেরা আমাদের দেশে এসে বসবাস করতেন, ওনাদের মধ্যেই যারা মারা গিয়েছেন তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। লেখাগুলো এত আবঝা, এই দেখুন একটা নাম আমি পড়তে পাচ্ছি, রবার্ট ডগলাস। তারপরটা আমি আর পড়তে পাচ্ছি না। আমার চোখের জ্যোতি তো খুব ভালো, কি আর বলবো আপনাদের। তো ওটা যাই হোক একটু কষ্ট করে পড়েছি। আর এটা আমি একদমই পড়তে পারছি না।
খুব ছোট ছোট লেখা, খুব কাছে গিয়ে দেখলে পড়া যাবে। আর এই কবরের খুব কাছে আমি যেতেও চাইছিলাম না, কারণ যাওয়াটা উচিত নয়, তো সেই জন্য খুব কাছে আমি যাইনি, দূর থেকে যতটা পেরেছি ভিডিও করতে করেছি। আর এইরকম আরেকটা কবর আছে এই পাশে, এই যে এটার নাম তো একদমই পড়া যাচ্ছে না। এগুলো সব 1932 সালের কবর, মানে এনারা যারা মারা গিয়েছেন এনারা সব 1932 সালে মারা গিয়েছেন, তো তখন ওনাদেরকে কবর দেওয়া হয়েছিল। তো যাই হোক, হয়ে গেছে আমার দেখা। আমি এবার এখান থেকে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে চার্চটা আরেকবার ভালো করে একটু দেখে নিয়েছিলাম। চার্চটার ঢোকার মুখে কিন্তু বেশ সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। এখন দিনের বেলা বলে আলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, যখন রাত হবে তখন টুনি বাল্বগুলো জ্বলে উঠবে আর চার্চটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। চার্চে প্রায় 1:30 বেজে গিয়েছিল, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো আমি চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম চার্চের মেলায়। তো খাওয়া দাওয়া সেরে আমি যথারীতি উঠে পড়েছিলাম টোটোতে। তো ওখান থেকে চলে যাচ্ছিলাম চার্চের মেলায়, মানে মেদিনীপুরের সেই বিখ্যাত চার্চের মেলা, যে মেলায় আমি ছোটোবেলা থেকে বহুবার গিয়েছি। তো সেই বিখ্যাত চার্চের মেলা ও নির্মল হৃদয় আশ্রম এবং চার্চে, এটা কিন্তু আরেকটা অন্য চার্চ। প্রথমে যে চার্চটায় গিয়েছিলাম সেটা মেদিনীপুরের সবথেকে পুরনো চার্চ, আর এটা অন্য আরেকটা চার্চ। তো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে, মানে চার্চের মেলা প্রাঙ্গণে। তো টোটো থেকে নেমে তারপর চলে গিয়েছিলাম মেলার ভেতর। তো মেলার গেটটা বেশ ভালোই করেছে প্রত্যেকবারের মতো, এবারেও এই যে দেখুন বড় বড় করে লেখা আছে নির্মল হৃদয় আশ্রম। এখানে কিন্তু চার্চ আছে, সঙ্গে আশ্রম আছে এবং তার সঙ্গে স্কুলও আছে। তো আমি এবার একটু একটু করে এগোচ্ছিলাম মেলার দিকে। বুঝতেই পারছেন দিনের বেলায় মেলার সেরকম আলোকোজ্জ্বল চেহারা আপনাদেরকে আমি দেখাতে পারবো না, তার কারণ দিনের বেলায় সেভাবে আলো টালো কিছুই বোঝা যায় না, শুধু দোকানপাটগুলো খোলা আছে। এগুলো দেখুন, নর্মালি যেরকম মেলায় দোকান বসে, হরেক রকমের জিনিসের দোকান বসে, মেয়েদের সাজগুজের গয়না, তারপরে ঘরকন্যার বিভিন্ন রকম জিনিসপত্র, বিভিন্ন টাইপের খাওয়ার দোকান, আর ফুচকা দোকান, এটা তো কমন, সবাই জানেন। তো এই সব কিছুই এখানে বসেছে এবং প্রচুর পরিমাণে বসেছে, দোকানগুলো কিন্তু অনেক। আর সবথেকে বেশি যেটা দেখলাম সেটা হচ্ছে খাওয়ার দোকান। তো খাওয়ার দোকান কিন্তু প্রচুর। আর আমাকে দেখুন এখানে ভিডিও করতে করতে একজনের সঙ্গে প্রায় ধাক্কাই খেয়ে যাচ্ছিলাম। মেলায় সব রকম দোকানের মধ্যে আমার সবথেকে যেটা বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হলো সেটা হলো এই মুখোশের দোকানটা। এখানে দেখুন কত রকমের মুখোশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন টাইপের মুখোশ পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে এই ভূতের মুখোশটা আমার খুব পছন্দ হয়েছিল। না, আমার জন্যে নয়, এটা আমার বোনপোর জন্য আমার খুব পছন্দ হয়েছিল। তো ও এই মুখোশগুলো খুব পছন্দ করে, তো ওর জন্য একটা কিনলাম। এই মেলায় আমার আরও একটি দোকান বেশ পছন্দ হয়েছিল, সেটি হলো এই দোকানটি। এই দোকানটিতে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো পাঁপড়। বহু ধরনের পাঁপড় বা বহু রকমের পাঁপড় এখানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে ওই যে সবুজ চিকে বাঁধা দেখুন, ওই যে ওইটি দেখাচ্ছে যে দাদা, ওটি হলো পালং শাকের পাঁপড়। হ্যাঁ, ওটি পালং শাকের পাঁপড়। তো ওই পাঁপড়টির দাম, এক প্যাকেটের দাম 80 টাকা। এছাড়াও এখানে হজমি, আপনার বড়ি, বিভিন্ন ধরনের চিপস আর বিভিন্ন টাইপের আচারও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে বাঁশের আচারও আছে, মানে জীবনে এত বাঁশ খেয়েছি তাতেও হয়নি, আবার আচারও হচ্ছে বাঁশের। তো যাই হোক, দেখলাম এই যে পাঁপড় দেখুন, এটা বিটের পাঁপড়, এটা কমলা লেবুর পাঁপড়, এটা গাজরের পাঁপড়, এটা বেগুনের পাঁপড়, আর পাশেরটা ভেন্ডির পাঁপড়। তো এগুলো বললো, আমি জানি না খেতে কীরকম, আমি একটাও কিনে দেখিনি কীরকম কি, তবে দেখতে বেশ ভালো লাগছিল, আমি দেখলাম। আর এই যে এখানে দেখুন বয়াম ভর্তি আচার রাখা হয়ে আছে, এই যে কত আচারের বয়াম রাখা আছে। তো খুব ভালো লাগছিল দেখতে, আর আমি সেই সবে খেয়ে গিয়েছিলাম বলে আমার সেরকম একটা আচার খাওয়ার ইচ্ছেও ছিল না। তো এইসব দেখতে দেখতে আমার আসল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে চার্চের দিকে যাওয়া, কারণ চার্চটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমি দূর থেকেই দেখেছিলাম। তো এইবার ওখানে চলে যাব। এখানে আশেপাশে আরও অনেক ছোটো বড়ো দোকান বসেছে, যেমন সাধারণত মেলায় বসে থাকে। এই যে আমরা প্রায় চার্চের কাছেই চলে এসেছি। দেখুন চার্চটাকে কি সুন্দর সাজিয়েছে,
দাঁড়ান ভেতরের দিকে নিয়ে যাই। এই দেখুন কত ভিড় হয়ে গেছে এরই মধ্যে। যত সময় যাবে তত আরও ভিড় বাড়বে, কারণ আজকের দিনটাই তো সেলিব্রেশনের দিন। আচ্ছা, এইবার আপনাদেরকে আমি বলবো সেই কথাটা যেটা আমি ওই চার্চের সেই ভগবান যিশুর জন্মের যে রেপ্লিকাটা বানানো হয়েছিল সেটা দেখে বলতে গিয়েও আর বলতে পারিনি। এখানে দেখুন ওই একই জিনিস খুব বড়োভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি জোসেফ ও মাদার মেরির কোল আলো করে আজকের দিনেই কিন্তু ভগবান যিশু আমাদের মধ্যে এসেছিলেন। তো ওনার জন্মের সেই পুরো ঘটনা, উনি জন্মেছিলেন ঘোড়া রাস্তা বলে, এটা আমরা সবাই জানি। তো সেই ঘটনাটাকেই এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে, বা সেই ঘটনার রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি ফোনে তুলেছি, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে জানি না, কিন্তু আমি তো নিজে স্বচক্ষে দেখে এসেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর করে পুরো চার্চটা ও আশ্রমটা এরা সাজিয়েছে। এই যে দেখুন মাদার মেরির কোলে ছোট্ট যিশু। আর এই দিকে দেখুন দাঁড়িয়ে আছেন আমাদের স্যান্টা দাদু। আমিও চলে গেলাম। এখানে বাচ্চাদের সত্যি কথা বলতে খুব ভিড়, আসলে ওদেরই তো আজ উৎসব, তাই না? কারণ স্যান্টা দাদুর কাছ থেকে ওদেরই তো অনেক কিছু চাওয়ার থাকে। অবশ্য চাওয়ার তো আমারও অনেক কিছু ছিল, কিন্তু কি আর চাইবো। যাই হোক, শুধু চোখে দেখেই মন ভরিয়ে নিলাম। আর ক্রিসমাস ট্রিটা দেখুন কত সুন্দর লাগছে। এই ক্রিসমাস ট্রিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। ওই সেন্ট জনস চার্চের যে ক্রিসমাস ট্রিটা ছিল ওটাও বেশ সুন্দর ছিল, এই চার্চের ট্রিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এই যে চার্চটা, তো এখানে সেই দিন সন্ধ্যাবেলায় কিছু প্রোগ্রাম হওয়ার ছিল, সব চার্চেই ওই দিন প্রোগ্রাম হয়, তো তারই কিছু প্রস্তুতি পর্ব চলছিল। পুরো চার্চ এরিয়াটা বা চত্বরটা এত সুন্দর লাগছিল যে বলার মতো নয়। আর এই যে এই পাশে হচ্ছে স্কুলটা। তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাব। আমার মোটামুটি সব কিছুটাই ঘোরা হয়ে গেছে। এই চার্চটাও পুরোটা দেখে নিয়েছি। সকালে এসে প্রথমে সেন্ট জনস চার্চেও গেলাম, ওখানে প্রেয়ার শুনলাম, ওটাও হয়ে গেছে। আর বাকি রইল মেলাটা, তো মেলাটাও দিনের বেলায় ঘুরে নিয়েছি। আর সেরকম কিছু আমার বাকি নেই, তো এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে মাদার মেরির মূর্তির সামনে সবাই মোমবাতি জ্বালছে। এই যে দেখুন সবাই কত মোমবাতি জ্বেলে দিয়ে গেছে। তো আমার সেন্ট জনস চার্চে মোমবাতি জ্বালা হয়নি বলে আমারও ইচ্ছে ছিল মোমবাতি জ্বালার, তো আমিও একটা মোমবাতি কিনে নিয়ে এলাম জ্বালবো বলে। এই যে আমিও একটা মোমবাতি নিয়ে এসে এখানে জ্বেলে দিয়ে গেলাম। তো এই মোমবাতি জ্বালার পরেই আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আমার ওই দিন মানে 25 ডিসেম্বরের সারা দিনটা আমার খুব 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 ভালো কেটেছে। আমি এত ভালো ক্রিসমাস এর আগে কোনো দিন কাটাইনি। হ্যাঁ, ক্রিসমাসের দিন হয়তো কোথাও ফিস্ট করেছি, পিকনিক করেছি বা ঘুরতে গিয়েছি, কিন্তু কোনো দিনও চার্চে আমি সময় কাটাইনি। এটাই আমার জীবনের প্রথম ক্রিসমাসে চার্চে সময় কাটানো। আর এই চার্চের বাইরেও দেখুন আরেকটা ওই ভগবান যিশুর জন্মের ঘটনার রেপ্লিকা তৈরি করা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা প্রায় শেষের পথে।
ভিডিওটা আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সবাইকে আবারও ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমার এই ভিডিওটা অনেক পরে আপনারা দেখতে পাবেন ক্রিসমাসের। আর নিউ ইয়ারেরও আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবাই খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চলুন, টাটা বাই।